প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তোমাদের সঙ্গে ইতোমধ্যে আমার ক্লাস কার্যক্রম পরিচালনা করা হয়ে ওঠেনি, কারণ আমি প্রভাতী শাখায় কর্মরত ছিলাম। ফলে এখন থেকে তোমাদের সঙ্গে আমি নিয়মিত ক্লাসে সংযুক্ত হব। তোমরা আমাকে সহযোগিতা করবে, আমি তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব। ইতোমধ্যে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা কিন্তু পাঠ ঘোষণা করে দিয়েছি। আমরা আজকে পড়ব কবি সুকান্ত ভট্টাচার্য রচিত রানার নামক যে একটি কবিতা রয়েছে, এই চমৎকার একটি কবিতা। এই কবিতাটি আজকে আমরা পাঠ করব এবং বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনের মধ্যে একটি পোর্ট্রেট দেখতে পাচ্ছি। এই পোর্ট্রেটটি আমি কালের কণ্ঠ পত্রিকা থেকে সংগ্রহ করেছি। এই পোর্ট্রেটের মধ্যে দেখো একজন ব্যক্তির ছবি ব্যক্তিকে দেখা যাচ্ছে। তার হাতে একটি বল্লম, একটি লণ্ঠন এবং পিঠে একটা বস্তা বা ঝুলি বা এই ধরনের একটা জিনিস দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ব্যক্তিটি সম্ভবত কোনো যে বিশেষ জিনিস সুরক্ষার কাজে, বিশেষ জিনিস বহনের কাজে নিয়োজিত। যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন রানার। রানার রানার শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তাবাহক বা বার্তা বহন করে। যে রানারের একটু সামান্য ইতিহাস রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যখন বাংলা অঞ্চলের ডাক বিভাগের প্রচলন হয়, তখন সদর অফিস থেকে যারা গ্রাম অঞ্চলে চিঠিপত্র বহন করে নিয়ে যেত তাদেরকে রানার বলা হতো। রানারের চাকরিতে কোনো পদোন্নতি থাকতো না, ফলে জীবনব্যাপী রানারকে একই কাজ করে যেতে হতো। তার মানে আমরা বুঝতে পারলাম যে রানার এক ধরনের সরকারি কর্মচারী ছিলেন। তিনি চিঠিপত্র বহনের কাজ করতেন। সেই রানারকে নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য যে কবিতা লিখেছেন, সেই কবিতা আজকে আমরা পাঠ করব। তার পূর্বে আমরা আসলে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন এবং তার কর্মের সংক্ষিপ্ত পরিচিতি জেনে আসতে চাই। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি পোর্ট্রেট রয়েছে। এটি হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের পোর্ট্রেট। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আর 1947 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। এই 26 থেকে 1947, তার মানে 20 বছর, একটু বেশি, 20 বছর 9 মাস সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তার মানে একজন কবি বেঁচে ছিলেন মাত্র 20 বছর 9 মাস। এই সময়ে তিনি যে কবিতা লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে তার কবিতা মাস্টার্সে পড়ে এসেছি। মানে আমি যখন অনার্স পাশ করে স্নাতকোত্তর শ্রেণীতে উঠেছি, সেই সময় কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েছি এবং কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিয়ে বড় বড় সাহিত্য তাত্ত্বিক এবং গবেষকগণ গবেষণা করে পিএইচডি হয়েছেন। তার মানে বুঝতেই পারছো এই এই লোকটি কিশোর হলেও তিনি কিন্তু কাজে কর্মে কিশোর নন। তিনি এমন কাজ করে গেছেন, তিনি অনুসরণীয় এবং অনুকরণীয় হয়ে গেছেন এবং তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন এই পৃথিবীতে। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয়ে থাকে কিশোর কবি। আরেকটি তার পরিচয় আছে মার্ক্সবাদী কবি। মার্ক্সবাদ হচ্ছে যারা মনে করে যে একটা সময় শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ সমান অধিকার পাবে, সমাজের সাম্য প্রতিষ্ঠিত হবে। এই তথ্যের উপর যে দর্শন, কার্ল মার্কস নামে একজন সমাজতাত্ত্বিক ছিলেন, তিনি এই তথ্য দিয়েছিলেন। সেই তথ্যের উপর সারা পৃথিবীতে কিন্তু নানা আন্দোলন সংগঠিত হয়েছে। সেই মার্ক্সবাদের একজন সমর্থক, প্রসারক এবং সাম্যবাদী রাষ্ট্রের তিনি স্বপ্ন দেখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্যের আমি যদি সংক্ষিপ্ত পরিচিত বলি, তিনি 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে। তিনি কিশোর কবি নামে পরিচিত ছিলেন। তাকে মার্ক্সবাদী কবিও বলা হতো।
তার কাব্যের প্রধান যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব এবং মুক্তির আহ্বান। আমি আবারও বলছি, কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যের প্রথম যে বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে অন্যায়, অবিচার, শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব এবং মুক্তির আহ্বান। কবি সুকান্ত ভট্টাচার্য যখন জন্মগ্রহণ করেছিলেন, আমরা স্বাধীন ভূমিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য পরাধীন ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের পর তিনি দেখেছিলেন দেশ মাতা পরাধীন। একটা পরাধীন দেশে জন্মগ্রহণ করে যে শিশু বেড়ে উঠবে, সেই শিশুর মধ্যে এই বিক্ষোভ, বিপ্লব এগুলো বাসা বাঁধবে, এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার। এই সুকান্ত ভট্টাচার্যের মধ্যে আমরা দেখেছি তিনি কিন্তু বিপ্লবের আহ্বান করেছেন, মুক্তির জন্য আহ্বান করেছেন। তিনি সাম্যবাদ তথা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছেন। অর্থাৎ তিনি এমন একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, রাষ্ট্রের সম্পদের মালিক হবে জনগণ, এবং জনগণ কি বলবো যে মানে সম্পদের যে বৈষম্য এটি প্রকট হবে না। তিনি সেই সমাজের স্বপ্ন দেখেছেন। আমাদের সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে নিয়ে গবেষণা করে বহুত লোকজন ডক্টরেট হয়েছে। কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র, যেটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় লক্ষ্য করো যে একটা গ্রন্থ প্রকাশিত হলো 1948 সালে, কিন্তু তিনি মারা গেছেন 1947 সালে। তার মানে তার মৃত্যুর পর তার এই বিখ্যাত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ছাড়পত্র। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। আমি আবারও বলছি, সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। তিনি একটি পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। সেই পত্রিকার নাম ছিল দৈনিক স্বাধীনতা। এবং ফেসিবাদ বিরোধী শিল্পী সংঘের গ্রন্থ আকাল নামে একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেছিলেন, যেটি 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তিনি জীবিত থাকা অবস্থায় এটি কিন্তু তার প্রকাশিত একমাত্র গ্রন্থ। আমি আবারও বলছি, আকাল নামে একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেছিলেন, যেটি তার জীবন দশায় প্রকাশিত একমাত্র গ্রন্থ। এটি প্রকাশিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। 1947 খ্রিস্টাব্দে 13 মে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্ত ভট্টাচার্য 20 বছর 9 মাস অর্থাৎ প্রায় 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরীক্ষায় নানা সময় প্রশ্ন এসে যায় যে কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন। সাধারণত এর উত্তর থাকে 21 বছর, কিন্তু তিনি মূলত 20 বছর 9 মাস সময় হিসাব করলে বেঁচে ছিলেন। তিনি আসলে স্কুল ছাত্র যখন ছিলেন তখনই তিনি এই বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন, এবং এই বিপ্লবী রাজনীতি করতে গিয়ে নানা জায়গায় তাকে ভাষণ প্রদান করতে হতো, কঠোর পরিশ্রম করতে হতো, এবং তিনি একটি ওই যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। অল্প বয়সে প্রচুর পরিশ্রম করার কারণে তার একটা সময় স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেছিলেন। এবং বাংলাদেশ, বাংলা সাহিত্য এবং আমি বলবো যে পৃথিবী তাকে একটা উল্লেখযোগ্য সম্পদ হারিয়েছিলেন এই সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর মধ্য দিয়ে। এই ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত পরিচিতি। আমরা তার যে বিখ্যাত একটি কবিতা রয়েছে রানার কবিতা, সেই রানার কবিতা পাঠ করার চেষ্টা করব। আমি বলেছি, আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে রানার হচ্ছেন বার্তাবহক, বার্তা বহন করে যিনি, তাকে রানার বলা হয়ে থাকে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই সদর অফিস থেকে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে যারা চিঠিপত্র এবং রাষ্ট্রীয় ডাক বহন করে নিয়ে যেত তাদেরকে রানার বলা হতো। রানারের চাকরিতে কোনো প্রকার পদোন্নতি থাকতো না, অর্থাৎ জীবনভর তাকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে এই রানারের কাজটি করতে হতো, অর্থাৎ বার্তা বহনের কাজটি করতে হতো। তোমাদেরকে এখানে বলে রাখি যে রানারের কাজটি এখন সাধারণত ডাক পিয়নগণ করে থাকেন। এই রানারের যে পদবি, এটাতে বাংলাদেশের নিয়োগ বন্ধ রয়েছে প্রায় 2000 সাল থেকে, অর্থাৎ 2000 সালের পর থেকে এখন আর রানার নিয়োগ হচ্ছে না।
এখন ওই পিয়নরাই এই চিঠিপত্র বহন করে, এবং তাদের এখন আর এই হেঁটে বহন করার রীতি প্রচলন নেই, তারা হয়তো কোনো যানবাহনে সেই চিঠিপত্রগুলো বহন করে থাকে। তো কবি সুকান্ত ভট্টাচার্য যে সময়ে কবিতা লিখেছিলেন সেই সময় আসলে এই রানাররা অবর্ণনীয় কষ্ট করে রাতের পর রাত জেগে এই রাষ্ট্রীয় ডাক বহন করতেন, রাষ্ট্রের জনগণের সম্পদের সুরক্ষা দিতেন। সেই রানারকে নিয়ে যে কবিতা, চলো আমরা এই মূল কবিতাটি একটু পাঠ করে আসি। আবৃত্তি নয়, আমি কিন্তু পাঠ করছি। হ্যাঁ, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার। কবি সুকান্ত ভট্টাচার্য বলতে চাচ্ছেন, রাত যখন দীর্ঘ হয়, রাত যখন গভীর হয়, সকলে যখন ঘুমে অচেতন থাকে, সেই সময়ে রানার পায়ের মধ্যে তার এই ঘুঙুর বাঁধা থাকে, ঝুমঝুম ঘন্টা বাজাতে বাজাতে, হাতে হেরিকেন বা লণ্ঠন, বল্লম, পিঠে রাষ্ট্রের বোঝা, জনগণের বোঝা নিয়ে রানার কিন্তু খবরের বোঝা নিয়ে চলতেই থাকে। রাত্রির পথে চলে, কোনো নিষেধ মানে জানে না মানার, অর্থাৎ কেউ তাকে বাধা দিতে পারে না, কারণ সে রাষ্ট্রের সম্পদ বহন করে নিয়ে যায়। দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানার, পথ যেখানে শেষ হয়েছে সেই পথের শেষ প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায় সেই রানার, কাজ নিয়েছে নতুন খবর আনার। রানারের কাজই হচ্ছে প্রত্যেক দিন প্রত্যহ কোনো না কোনো নতুন খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার মানে নতুন খবর পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে আমাদের এই রানার। চলো আমরা পরের অনুচ্ছেদে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি এখানে বলে রাখি, তোমরা অবশ্যই অবশ্যই মূল বইটি সঙ্গে রাখবে, কলম খাতা সঙ্গে রাখবে। এখানে দেখতে পাচ্ছ যে কাজ নিয়েছে সে নতুন খবর আনার, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করে রাখো, এই লাইনটিকে মানে চিহ্নিত করে রাখো, কারণ এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় চলে আসতে পারে। কাজ নিয়েছে সে নতুন খবর আনার, অর্থাৎ রানারের কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন খবর, নতুন বার্তা, নতুন সন্দেশ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে রানারের কাজ। মূলত রানার এই নতুন নতুন খবর মানুষের মধ্যে পরিবেশন করে থাকে। এজন্য কবি বলছেন যে কাজ নিয়েছে সে নতুন খবর আনার। এটি রানারের যে কাজের যে বৈচিত্র্য মানে সেটি বোঝাতে লেখক এই উক্তিটি ব্যবহার করেছেন। এরপরের অনুচ্ছেদে চলে যাও। জানা অজানার বোঝা তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়ার সংবাদে। আমি আবারও পড়ছি, জানা অজানার বোঝা তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়ার সংবাদে। অর্থাৎ রানারের পিঠের মধ্যে যে ঝুলিটি রয়েছে, আমরা একটু আগে ছবিতে দেখতে পেয়েছিলাম, সেই ঝুলির মধ্যে নানা ধরনের জানা এবং অজানা সংবাদ রয়েছে। লেখক এই রানারকে যেন বোঝাই জাহাজের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন জাহাজ যেমন জিনিসপত্র ভর্তি করে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেয়, আমাদের এই রানার কিন্তু সেই চিঠির বোঝা, সেই সংবাদের বোঝা পিঠের মধ্যে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিচ্ছে। এজন্য কবি রানারকে এই বোঝাই জাহাজের সঙ্গে তুলনা করেছেন। বোঝাই জাহাজ যেমন এক জায়গা থেকে মালপত্র আরেক জায়গায় নিয়ে যায়, এই রানার যেন তার কাঁধের মধ্যে মানুষের এবং রাষ্ট্রের সম্পদ বহন করে নিয়ে যায়। এজন্য রানারকে বোঝাই জাহাজের সঙ্গে কবি তুলনা করেছেন। এই যে বোঝাই জাহাজ, এই লাইনটার নিচে আন্ডারলাইন করে রাখো। বোঝাই জাহাজ বলতে মাল ভর্তি জাহাজকে বোঝানো হয়ে থাকে, কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য এই তার কবিতার মধ্যে এই বোঝাই জাহাজ বলতে কিন্তু রানারকে বুঝিয়েছেন। তিনি রানারের সঙ্গে বোঝাই জাহাজের তুলনা করেছেন। এরপরের অনুচ্ছেদটি আমি পড়ছি। রানার চলেছে বুঝি ভোর হয়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়, এ জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। কবি বলতে চাচ্ছে যে রানার চলছে, একটু পরেই বোধহয় ভোর হয়ে যাবে, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। অর্থাৎ যেহেতু ভোর হয়ে যাবে, ভোরের আগেই তাকে গ্রামের বা সদর অফিসে পৌঁছাতে হবে, এজন্য রানার কিন্তু খুব দ্রুত কখনো কখনো চলতে হয়। সে যেন দুর্বার, সে যেন দুর্জয়, তাকে যেন কেউ আটকাতে পারে না। সে দুর্বার গতিতে এগিয়ে চলছে। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। সে যখন হাঁটতে থাকে, চলতে থাকে, অনেকে বন তার পিছে সরে যায়। তার জীবনে ভালো ভালো স্বপ্ন, অর্থাৎ যে রাতে তার ঘুমিয়ে থাকা কথা স্ত্রী সন্তানের সঙ্গে, সেই রাতে সে কিন্তু রাষ্ট্রের বোঝা বহন করার জন্য পায়ে হেঁটে চলছে। তার জীবনের স্বপ্নগুলো অধরাই থেকে গেছে, কিন্তু তার এই যে হেঁটে চলা, এটি কিন্তু থেমে যায়নি। লেখক তুলনা করেছেন রানারের জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। অর্থাৎ রানারের জীবনের অনেক স্বপ্ন যেমন পূরণ হয় না, রাতে ঘুমানোর স্বপ্ন, স্ত্রী সন্তানকে সময় দেওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের মতো এই বনগুলো পিছনে চলে যেতে থাকে। আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অর্থাৎ যে কোনো সময় এই পূর্ব আকাশে সূর্য উঠতে পারে। এই জন্য রানারের মধ্যে একটা ভয় কাজ করে যে ভোর হওয়ার আগেই সদর অফিসে পৌঁছাতে হবে। এই কবি এই কথাটি বুঝেছেন এর মাধ্যমে যে আরো পথ বুঝি লাল ও পূর্ব কোণ। অর্থাৎ যে কোনো সময় পূর্ব আকাশে সূর্য উঠতে পারে, এই ভয়টি রানারের মধ্যে কাজ করে এবং সে গুনতে থাকে আর কতটুকু পথ বাকি আছে, কখন সে সদর অফিসে পৌঁছাবে, রাষ্ট্রের ডাক, রাষ্ট্রের বোঝা, জনগণের খবর পৌঁছে নিয়ে এসে জনগণকে দিবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি রানার তার কাজের মধ্যে নিজের জীবনের যেমন ত্যাগ করে, ঠিক তেমনি ভাবে সে কিন্তু দেশকে, রাষ্ট্রকেও সেবা করে যায়। অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। চমৎকার চমৎকার কতগুলো লাইন এখানে ব্যবহার করছেন যে অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়। রানার যখন এই সংবাদ বহন করতে যায় তখন তো গভীর রাত থাকে, গভীর রাতে আসলে সবাই ঘুমিয়ে পড়ে। সেই সময় রানার রাষ্ট্রের বোঝা বহন করতে যায়। এই সময় তার সঙ্গী থাকে আকাশের তারা। এজন্য কবি বলছেন অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়। একজন ব্যক্তি কাঁধে ঝোলা নিয়ে, বল্লম নিয়ে রাতের আকাশের নিচে ছুটে চলছে। এ সময় তাকে পাহারা দেয় যেন ওই রাতের আকাশের মিটমিট করে জ্বলা তারাগুলো। কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। হরিণের ছুটে চলা তোমরা যদি লক্ষ্য করো, সেই ছুটে চলার মধ্যে কোনো শব্দ নেই, নিভৃত ভাবে অনেকটা হরিণ এগিয়ে চলে। আমাদের যে রানার, সে যখন রাত্রের মধ্যে পথ চলে, সেই সময় পথে কিন্তু মানুষজন থাকে না, অনেকটা নিঃশব্দে একাকী এই রানার কিন্তু সদর অফিসে পৌঁছে যায়। এজন্য কবি রানারের ছুটে চলাকে হরিণের ছুটে চলার সঙ্গে তুলনা করেছেন। পরীক্ষায় কিন্তু এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন চলে আসতে পারে যে রানার সবেগে হরিণের মতো ধায় বলতে কি বোঝানো হয়েছে। তোমাকে এখানে উত্তরটি করতে হবে যে রানারকে কবি হরিণের সঙ্গে তুলনা করেছেন। হরিণের ছুটে চলার মধ্যে যেমন কোনো শব্দ হয় না, রানার ঠিক তেমনি নিশ্চুপ রাতে, নিঝুম রাতে এই একাকী নিভৃতে তার গন্তব্যে ছুটে চলে। এজন্য কবি রানারের পথ চলার সঙ্গে হরিণের তুলনা করেছেন, হরিণের সঙ্গে রানারের তুলনা করেছেন। এটা যেন মনে থাকে, সকলে তোমাদের বইয়ে আন্ডারলাইন করে রাখো। আমার সঙ্গে একজন রয়েছে অতনু বড়ুয়া, 9510। অতনু, দেখি আমার ভদ্র ছেলেরা। জি স্যার। অতনু, তোমাকে স্বাগত জানাচ্ছি। অতনু, তুমি কি আমার ক্লাস শুনছো? জি স্যার। একটু আগে আমি বলেছি যে রানার সবেগে হরিণের মতো ধায়, এখানে আসলে কি বোঝাতে চেয়েছেন কবি, একটু যদি বুঝিয়ে দাও আমাদেরকে, আমরা শুনতে চাচ্ছি তোমার কাছ থেকে। স্যার হরিণ যেমন জোরে দৌড়ায় ওভাবে?
হরিণ জোরে দৌড়ায় কিন্তু হরিণের পথ চলায় কোনো শব্দ হয় না, ঠিক তেমনি ভাবে রানারের পথ চলায় কোনো প্রকার শব্দ হয় না, নিশ্চুপ ভাবে এগিয়ে যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অতনু আমাকে সহযোগিতা করার জন্য। এরপরে আমরা যদি পরের 2 লাইন পড়ি, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। অর্থাৎ ভোরের মধ্যে রানারকে এই শহরের মধ্যে অর্থাৎ সদর অফিসে পৌঁছাতে হবে, এটি রানারের একটা ব্রত। এরপরের অংশটুকু দেখো, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন আমরা দেখতে পেয়েছি রানারের, এসে ঠন ঠন করে তার বল্লমটি ঠন ঠন করে এগিয়ে যায়, জোনাকিরা দেয় আলো। রাতের তারারা যেমন রানারকে পাহারা দেয়, রাতের সেই জোনাকিরাও কিন্তু তাকে আলো দিয়ে সহায়তা করে। মাভই রানার এখনো রাতের কালো। মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় পেও না। এটি সাধারণত কাউকে নির্ভয় দিতে ব্যবহার করা হয়ে থাকে। মাভই রানার মানে রানার তুমি ভয় পেও না, এখনো রাতের কালো, রাত এখনো বাকি রয়েছে, এখনো অন্ধকার রয়েছে। অর্থাৎ রাত যেহেতু অন্ধকার রয়েছে, তোমাকে পথ চলতেই হবে, কারণ ভোরে তুমি পৌঁছে যাবে তোমার সদর অফিসে। এখানে তোমরা এই শব্দটা আন্ডারলাইন করে রাখো এবং লিখে রাখো। মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় পেও না। মাভই রানার মানে হচ্ছে রানার তুমি ভয় পেও না, কারণ রাত এখনো বাকি রয়েছে, তুমি পৌঁছবে ভোর বেলা হলে। সকলে লিখে রাখো তোমাদের বইয়ের মধ্যে, মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় পেও না, মাভই রানার অর্থ হচ্ছে রানার তুমি ভয় পেও না। এরপরের স্তবকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখ বহু বেদনায়, অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় অবিনিদ্র রাত জাগে। প্রিয় ছেলেরা আমার, এখানে লক্ষ্য করো, একজন মানুষের জীবনের করুণ কাহিনী, করুণ ইতিহাস কিন্তু এই পংক্তি, এই স্তবকগুলোর মধ্যে চলে এসেছে। কিভাবে এসেছে একটু ব্যাখ্যা করে শোনাই, বলো শোনো। এমনই করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। রানার খুব সামান্য বেতনের চাকরি করে, সবচেয়ে নিম্ন পদে চাকরি করে ডাক বিভাগে, কিন্তু বছরের পর বছর একই কাজ করে যায়। পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। তোমার আমার সকলের সংবাদ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি কাগজ পিঠের মধ্যে করে রানার কিন্তু পৌঁছে দিয়েছে এই ঘরে ঘরে। আসলে যারা নিম্ন পদস্থ পদে চাকরি করে, তারা কিন্তু এভাবে রাষ্ট্রকে সার্ভ করে থাকে, রাষ্ট্রকে এভাবে কিন্তু সেবা করে থাকে। আমরা অনেক সময় লক্ষ্যই করি না, অনেক সময় খেয়ালই করি না। লেখক তুলনা করেছেন, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। সামান্য বেতনের চাকরি করে তার পেটের ক্ষুধাই ঠিক মতো নিবারণ হয় না, কিন্তু সে পৃথিবীর বোঝা মানুষের মধ্যে ছড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। রানার যখন ছুটে চলেছে, সেই সময় এই বোঝার যে ভার, সেই ভারে সে ক্লান্ত হয়ে পড়েছে, তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে, এই মাটি তার ঘামে ভিজে গেছে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অর্থাৎ সারা জীবনই তাকে রাত্রেবেলা বোঝা বহন করে চলতে হয়, কিন্তু সেই বোঝা বহনের দাম খুবই সামান্য, অল্প বেতনে রানার কিন্তু চাকরি নিয়েছিল ডাক বিভাগে। এ কারণে লেখক বলছেন, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অর্থাৎ রানারের মতো মানুষকে সামান্য বেতন দিয়ে রাতের পর রাত তাকে আমরা কিন্তু এই বোঝা বহনের দায়িত্বটা দিয়ে দিয়েছি। অনেক দুঃখ বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রাত্রিবেলা যেখানে রানারের স্ত্রী সন্তান সহ রাত যাপন করা কথা, সেই সময় তার
প্রিয়া তার স্ত্রী তাকে রেখে কিন্তু একা বিনিদ্র রাত জাগতেছে, অর্থাৎ ঘুম না পেরেই জেগে আছে, কারণ সে ভয় করতেছে রানারের কোনো দুর্ঘটনা ঘটে কিনা, রানার সকালবেলা তার বাড়িতে এসে পৌঁছাতে পারে কিনা। অর্থাৎ ব্যক্তি রানারের জীবনের যে দুঃখ, যে কষ্ট, এটা আবেগ মধুর ভাষায় কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। তোমরা এখানে 3টি লাইন, গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করে রাখো। প্রথমটি হচ্ছে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। দ্বিতীয়টি হচ্ছে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। তারপর হচ্ছে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। এই 3টি কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমটির ব্যাখ্যা আমি আবারও বলতেছি যে রানার অল্প বেতনের চাকরি করে, কিন্তু সে রাষ্ট্র এবং জনগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এটাকে লেখক তার সেই বোঝা বহনকে পৃথিবীর বোঝার সঙ্গে তুলনা করেছেন। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। রানার বছরের পর বছর একই কাজ করে যায়, রাত্রিবেলায় সে হেঁটে হেঁটে সদর দরজা যায়। এজন্য লেখক বলছেন যে রানারের মতো মানুষকে আসলে আমরা অল্প দাম দিয়ে কিনে নিয়েছি। ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। খুব স্বাভাবিকভাবে তার স্ত্রীর অধিকার রয়েছে এই রানারকে কাছে পাওয়ার, কিন্তু তার স্ত্রী কিন্তু তাকে রাত্রিবেলা কাছে পায় না কখনো। এই রানার কিন্তু এই বোঝা বহন করে চলে। এজন্য তার স্ত্রীর মধ্যে যে কষ্ট, বেদনা, যে দুঃখ বোধ, যে অভিমান, সেটা কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, এভাবে কিন্তু তুলে ধরেছেন। চমৎকার চমৎকার কয়েকটি অভিভূত হওয়ার মতো কিন্তু পংক্তি এখানে রয়েছে। এখান থেকে নানা ধরনের অনুধাবনমূলক প্রশ্ন চলে আসতে পারে। আমার সঙ্গে ভদ্রলোক রয়েছে তাসিন সাহেব। তাসিনকে আমি একটু সংযুক্ত করাতে চাচ্ছি। তাসিন লাবিব। তাসিন, তাসিন তুমি কি দিবানিদ্রায় গমন করেছ? তাসিন, আচ্ছা, তোমার ঘুমে আমরা বিরক্ত করতে চাই না, তুমি ঘুমাও। ঘুমাও, কোনো সমস্যা নেই, কারণ ঘুমে বিরক্ত করা খুব খারাপ কাজ, আমি এটা করতে চাই না। ঘুমাও ঘুমাও, আমরা পরের পার্টে চলে যাব। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো, পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। লেখক বলতে চাচ্ছেন যে এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রানারকে জিজ্ঞাসা করতেছে যে তুমি এই যে বোঝা বহন করে নিয়ে চলেছো, এই বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে কবে সূর্য উঠবে। আসলে এগুলো হচ্ছে লেখকের প্রতীকী কথা। আমি তোমাদেরকে শুরুতে কিন্তু বলেছিলাম, এই সুকান্ত ভট্টাচার্য সারা জীবন স্বপ্ন দেখেছেন যে গরিব দুঃখী মেহনতি মানুষের একদিন জয় হবে, তারা সাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রে, এবং সকলে তার সমান অধিকার পাবে। রাষ্ট্রের সম্পদের মালিক হবে জনগণ, সকলের সমান অধিকার থাকবে। তো এই কথার মধ্য দিয়ে লেখক আসলে গরিব দুঃখী মানুষের একদিন দুঃখের অবসান হবে, এই কল্পনা কিন্তু আমাদের মধ্যে ছুড়ে দিয়েছেন। যে এ বোঝা টানার দিন কবে শেষ হবে, শুধু রানারের নয়, রানারের মতো শত শত শ্রমজীবী মেহনতি গরিব দুঃখী বঞ্চিত শোষিত মানুষ রয়েছে পৃথিবীতে, এই দেশে, দেশের বাইরে। এই সব মানুষের দুঃখের দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে কখন সূর্য উঠবে, অর্থাৎ এই দুঃখের দিন, বঞ্চনার দিন শেষ হয়ে কখন আলোর দেখা মিলবে, কখন পৃথিবীতে সাম্যবাদ, সাম্যের পৃথিবী কখন প্রতিষ্ঠিত হবে। রানা এই সুকান্ত কিন্তু এখানে সেই ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু শুধু রানারের দুঃখ নয়, পৃথিবীর শোষিত বঞ্চিত মেহনতি মানুষের দুঃখকে রানার কিন্তু এই কবিতার মধ্যে, এই সুকান্ত ভট্টাচার্য এই কবিতার মধ্যে কিন্তু রূপায়ণ করেছেন। পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাষ্ট্রের সম্পদ সে বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু কত গুরুত্বপূর্ণ পবিত্র আমানত ঘরে প্রিয়া একা বিনিদ্র জেগে রয়েছে, পেটে খাবার নেই, কিন্তু সেই টাকা স্পর্শ করা যাবে না। কতটা পরীক্ষামূলক, মানে পরীক্ষিত একটা ব্যাপার চিন্তা করো। কতটা মানে কি বলবো, ত্যাগ থাকলে এই রানারের দায়িত্ব সুচারুভাবে পালন করা সম্ভব। তোমরা এই 3টা লাইন আন্ডারলাইন করে রাখো। এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে কবে সূর্য উঠবে। এই দুটি লাইনই কিন্তু প্রতীকী, এর মাধ্যমে গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখের অবসান হবে, কবি এই প্রত্যাশা করেছেন।
রাত নির্জন পথে কত ভয়, তবু রানার ছোটে দস্যুর ভয়, তার সে ভয় কখন সূর্য ওঠে। অর্থাৎ যে কোনো মুহূর্তে ডাকাত দল রানারকে আক্রমণ করে তার সম্পদ বা রাষ্ট্রের সম্পদগুলো ছিনিয়ে নিতে পারে, কিন্তু রানারের দস্যুর চেয়েও ভয় হলো যে সূর্য উঠে গেলেই কিন্তু সদর অফিসে বকাঝকা খেতে হতে পারে যে তুমি কেন দেরিতে এসেছো। এজন্য তার সবচেয়ে ভয় হলো কখন কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে। এই রানারের মানে যে কাজ সেটি চিঠি বহন করা। তো রানার যে চিঠি বহন করে থাকে সেই চিঠির মধ্যে সুখের কথা যেমন থাকে, দুঃখের কথাও থাকে। কবি সে কথাই বলেছেন যে কত চিঠি লেখে লোকে, এই দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিন, এর জীবনের দুঃখ কেমন জানবে না পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। অর্থাৎ রানারের যে দুঃখ এটি মানুষ সাধারণত খতিয়ে দেখে না, কারণ তারা যখন ঘুমে থাকে রানার তখন সেই বোঝা বহন করে। এজন্য কবি বলছেন এ কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির ঘামে খামে। অর্থাৎ এই যে রাতের যে আধার, এই আধারকে কবি কালো রাত্রির খাম বলে তুলনা করেছেন, যে তার জীবনের কথা কেউ লিখবে না কোনোদিন। এই কারণে কবি সুকান্ত ভট্টাচার্য এই দুঃখী রানারের কাহিনী কিন্তু তার কবিতার মধ্যে লিখে গেছেন। তিনি বলেছেন রানারের দুঃখ হয়তো বা কালো রাত্রির খামে ঢাকা পড়ে থাকবে, এ কথা কেউ কোনোদিন বলবে না। তার ত্যাগের কথা, রাষ্ট্রকে সেবা করার কথা, জনগণকে সেবা করার কথা। দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, এক কেজে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। এই রানারের দুঃখ যখন মানুষ দেখতে পারে না, এই ঊর্ধ্বতন লোকজন দেখতে পারে না, তখন কিন্তু এই লেখক বলেছেন যে রাত তারার চোখ কাঁপে মিটিমিটি। অর্থাৎ তারারাও যেন এই রানারকে সহানুভূতি করে, ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। এই ভোরের আকাশ যেন রানারকে সহানুভূতির চিঠি পাঠিয়ে দেয়, তার ত্যাগের কথা, তার শ্রমের কথা সেই রানারকে জানিয়ে দেয়। অর্থাৎ রানার যে কাজ করে এটি সাধারণত আমরা দেখি না, কারণ আমরা তখন ঘুমিয়ে থাকি। তো এই কাজের মূল্যায়ন যেন ভোরের আকাশ পাঠিয়ে দিবে রানারের কাছে সহানুভূতির চিঠি হিসাবে। লেখক এখানে আবেগ লালিত্য শব্দ এবং বাক্য ব্যবহার করেছেন রানারের উদ্দেশ্যে, যে রানার তোমার শ্রমের মূল্যায়ন করবে যেন ভোরের আকাশ। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিকে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। রানারকে বলতেছে রানার সামনে শুভ দিন আসতেছে, তুমি ভয় পেও না, এই দুঃখের দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ একদিন এই মেহনতি মানুষের জয় হবে, একদিন শ্রমজীবী মানুষের জয় হবে। কবি সুকান্ত ভট্টাচার্য এই আশাবাদের বাণী কিন্তু আমাদেরকে শুনিয়েছেন, যে আলোর স্পর্শে কেটে যাবে এই দুঃখের কাল। অর্থাৎ এমন ভালো দিন আসবে, এমন শুভ দিন আসবে যেদিন এই আলোর স্পর্শে আমাদের দুঃখের কাল শেষ হয়ে যাবে। রানার গ্রামের রানার সম হয়েছে নতুন খবর আনার, রানার রানার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও নতুন খবর অগ্রগতির মেলে, দেখা যাবে বুঝি প্রভাত এখনই নেই, দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। রানারকে বলতেছে রানার সামনে গিয়ে চলো, সামনে গিয়ে চলো, এখনই ভোর আসবে, মানে তোমার দুঃখের শেষ হবে। এখানে কিন্তু এই প্রতীক ব্যবহার করছেন সুকান্ত ভট্টাচার্য, যে যে সামনে প্রভাত আসতেছে। এই প্রভাত কিসের প্রভাত? একই সঙ্গে রানার সদর অফিসে পৌঁছে যাবে, একই সঙ্গে লেখক প্রত্যাশা করেছেন যে এই যে মেহনতি মানুষ, সেই মেহনতি মানুষের জয় হবে, শ্রমজীবী মানুষের জয় হবে, একদিন তাদের দুঃখের দিন শেষ হবে। অতএব তুমি ছুটে চলো ছুটে চলো, সামনে ভোর রয়েছে, সামনে আলো রয়েছে, সামনে সুদিন রয়েছে। আসলে প্রিয় ছেলেরা, আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে রাখি যে এই কবিতার মধ্যে কবি শ্রমজীবী মানুষের জয়গান গেয়েছেন, মানুষ এবং সমাজের কল্যাণের জন্য আমাদের যে রানার বা ডাক হরকরা রয়েছে তাদের অবদান বর্ণনা করেছেন। এখানে আমরা যদি দেখতে পাই, আমরা দেখতে পাবো যে রানারের কাজের বর্ণনা রয়েছে, অর্থাৎ রানার কি কাজ করে, এই রানারের যে দীর্ঘ পথে যাত্রা করে সেই যাত্রা পথের বর্ণনা রয়েছে, রানারের পারিবারিক দুঃখ, তার স্ত্রী সন্তানের কষ্ট সেটা বর্ণনা রয়েছে, এই দুঃখের কারণও বর্ণনা রয়েছে, এবং সেই সঙ্গে রানারের যে জীবনের ট্রাজেডি বা পরিহাস এটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমরা শেষে দেখতে পেলাম লেখক প্রত্যাশা ব্যক্ত করেছেন যে ভোর হবেই, অর্থাৎ একদিন দুঃখের
অবসান হবে এবং আলো দেখা দিবে, রানারের জীবনে আলো আসবে, এ কথা বলে কবি তার কবিতা শেষ করেছেন। আসলে এই কবিতার একটা গভীর এবং গূঢ় অর্থ রয়েছে। সেই অর্থটা হচ্ছে যে মেহনতি মানুষের কষ্টের দিন শেষ হবে, নতুন দিনের সূচনা ঘটবে। আমি আবারও বলছি, মেহনতি মানুষের কষ্টের দিন শেষ হবে, নতুন দিনের সূচনা করবে। অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য একটা নতুন দিনের প্রত্যাশা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে রানার এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে। অর্থাৎ এমন একটা দিন আসবে যখন মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না, রানারের দুঃখ থাকবে না, আলো আসবে এবং সকলে তার সমান এবং ন্যায্য অধিকার বুঝে পাবে। এই হচ্ছে এই কবিতার গূঢ় অর্থ। তোমরা কিন্তু পরীক্ষায় এই লাইনটি লিখতে ভুলবে না যে মেহনতি মানুষের কষ্টের দিন শেষ হবে, নতুন দিনের সূচনা হবে। অর্থাৎ নতুন দিনের, নতুন সময়ের প্রত্যাশা করেছেন আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য তার এই কবিতার মধ্য দিয়ে। প্রিয় ছেলেরা আমার, আমার কাছে এই মেধা বন্দ্যোপাধ্যায়ের একটা চমৎকার আবৃত্তি ছিল। এই আবৃত্তি তোমাদের শোনাতে পারলে আমার খুব ভালো লাগতো। তোমরা প্রয়োজনে ইন্টারনেট থেকে দেখে নিবে, কারণ আমার সময় খুব ফুরিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাচ্ছি লাইনটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন এখানে তিনটি দেওয়া রয়েছে, তোমরা এই তিনটি বাড়ির কাজ হিসেবে করবে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি। প্রিয় ছেলেরা, তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? স্যার, মেলে কথাটার অর্থ কি বোঝানো হয়েছে? বাক্যটা উদ্ধৃতি চিহ্ন দিয়ে যে দেওয়া হয়েছে মেলে, মানে বাক্যটা বুঝাও, বাক্যটা বুঝাও, বাক্যটা বলো। স্যার কবিতা মেলে ধরা মানে হলো তুলে ধরা, প্রসারিত করা।